এই গানটা হচ্ছে সাজু। এখন মন স্থির করেন সবাই। এই গানটা শুনতে গেলে মনটা স্থির করতে হবে। রূপাই মিয়া এবং সাজুর প্রেমের কাহিনী। এটা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা ছেলে একটা মেয়ের ভালোবাসার গান, প্রেমের গান। প্রেম কোনো জাত মানে না, আর প্রেম হচ্ছে চিরকাল অমর। প্রেমের কখনো মৃত্যু হয় না। প্রেমিকা যদি প্রকৃত প্রেমিকা হয় এবং প্রেমিক হয়, তারাও অমর হয়ে থাকে দুনিয়ায়। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি, লাইলা, মজনু, এদের প্রেম কিন্তু মরেনি। ঠিক তেমন সাজু আর রূপাই। এই ঘটনাটা নিয়ে একটা কাব্য লিখেছিলেন। কে বলেন, কে লিখেছিলেন কাব্যটা? আপনি বলেন। হ্যাঁ, তোমারে কথি কইছি নাকি? যে শুনতে চাইছে তারে কইছি। পল্লী কবি জসিমউদ্দিন। খালি জসিমউদ্দিন বলবেন না, কারণ এক একজন কবি এক একটা উপাধি পেয়েছে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন। উনি নকশিকাঁথার মাঠ নামে একখানা কাব্য লিখেছিলেন। সেই কাব্যের অবলম্বনে তার জিষ্ট নিয়ে, জিষ্ট সারমর্ম, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার এই গানটা লিখে সেই গান বহুল প্রচলিত হয়েছে। বুঝতে পারছেন? পাগল বিজয় সরকার। সেই গানটা আমি আপনাদের শোনাচ্ছি এবং ঘটনাটা কিছুটা ব্যাখ্যা করে বলবো। হা হা নকশিকাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। নকশিকাঁথার মাঠে রে সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। তাদের আশার বাসা ভেঙে গেছে রে, সাজুর ব্যথায় আজও বাজে রূপাই কত আশা বুকে নিয়ে তারা বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ, কত আশা বুকে নিয়ে তারা বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ। হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড়ে রে সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। ঘটনাটা একটু ভেঙে বলবো।
না শুধু গানটাই গাবো? বলবো কি? আচ্ছা, না আপনি তখন বলেন, তারপরে ওই যদি কয় যে গান গাও, এ কও কেন, আর এক জ্বালায় পড়ব। খুব দুঃখজনক ঘটনা, কারণ প্রেম প্রীতি ভালোবাসা যে না করেছে সে তো বুঝবে না। আর যার হৃদয়ে ভালোবাসা নাই, প্রেম নাই, সেই নিষ্ঠুর মানুষ, সে বড় নিষ্ঠুর হয়। সে যখন তখন মানুষ খুন করতে পারে। এই দেখো, বোঝো না কোন দিক টাকায় বাজাচ্ছ? রূপাই মিয়া একজন সুপুরুষ, যেমন তার শক্তি, তার মধ্যে বিশেষ কতগুলো গুণ আছে। সে বড় লাঠিয়াল, আবার একদিকে সুন্দর বাঁশি বাজায়, আর একদিকে ভালো ঘর চাইতে পারে, ঘরামি। আগে সোনের ঘর তৈরি হতো না কি বাবা? আপনারা দেখেছেন তো সোনের ঘর? সোন চলে গেল, তারপরে খড়ের ঘর গরিব মানুষ তৈরি করত। এটা তৈরি করতে গেলে ভালো ঘরামি না হলে হবে? আর সাজু যে মেয়েটি অত্যন্ত রূপবতী, যে একবার তাকাবে না তার চোখ ফিরতে সময় লাগবে। দেখতে ভীষণ ভালো এবং ভালো গান গাইতে পারে। মুসলিম ভাইদের মধ্যে একটা নিয়ম আছে, দেশে যদি অনাবৃষ্টি হয়, যুবতী মেয়েরা একসঙ্গে মিলে বদনা ভরে জলে, কুলোর পরে সেই বদনা মাথায় তুলে পাড়ায় পাড়ায় জল ভাঙার গান গায়। আর যে যা ভিক্ষা দেয় ওইটা নিয়ে আল্লাহর নামে সিন্নি দিলে বৃষ্টি হয়। বিশ্বাস, এখানে কোনো বিজ্ঞান টিজ্ঞান চলবে না। কারণ আমি ছোট সময় দেখেছি ভীষণ অনাবৃষ্টি হয়েছে। যখন ক্লাস 2-3-তে পড়তাম, মাস্টারমশাই বলছে, এই কি, ওই যে বটের পাতায় রাম নাম লিখে জলে ভাসাও, সবাই বৃষ্টি হবে। সব ছাত্ররা মিলে রাম রাম লিখে লিখে জলে ভাসিয়ে দিতাম, সত্যি বৃষ্টি হতো। কেন হতো জানি না। বিশ্বাস। সনাতন হিন্দু ধর্ম, এই ধর্মের ভক্তিবাদ হচ্ছে শ্রেষ্ঠ। পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের চাইতে সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে এবং এদের প্রেম আছে, ভক্তি আছে। এরা সহজে কাউকে অস্ত্র হাতে নিয়ে আঘাত করে না। এরা নামের মালা দিয়ে নাম জপে, প্রেমানন্দে কৃষ্ণ বলে, হরি বলে। ওই কৃষ্ণ বলা হরি বলা হাত দিয়ে, ওই নামের মালা জপা হাত দিয়ে ঝট করে কাউকে মাথায় বাড়ি দিতে পারে না। এই জন্যে ভারতবর্ষ, এই সনাতনীদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ভক্তিতে সর্বশ্রেষ্ঠ। তাই বলে কেউ যেন এদের দুর্বল মনে করে না। কোনদিন ভারতবর্ষ আগে আগে কোনো দেশকে কোনদিন কেউ বলতে পারবে না আক্রমণ করেছে। যখন পাশ্চাত্যের পাশের দেশ তাকে আক্রমণ করেছে, তখন রুখে দাঁড়িয়েছে এবং সবাই পরাজিত হয়েছে, কেউ জয়লাভ করতে পারে। চীন চুপসে গেছে, পাকিস্তানও তাই, ঘরে খাবার নাই। আর ভারত
উজ্জ্বল নক্ষত্রের মতো সারা পৃথিবীর বুকে জল জল করে জ্বলে উঠেছে এই ভারতবাসী। আজ তাদের মুখ উজ্জ্বল হয়েছে। আহা, এই ভক্তির সাধনা হিন্দু হোক মুসলিম ভাইদেরও ওই যে বিশ্বাস। তাই সাজু কি করেছে, কতগুলো যুবতী মেয়েকে নিয়ে বদনায় জল দিয়ে ভরে কুলোর পরে রেখে মাথায় নিয়ে জল ভাঙা গান গেয়ে গেয়ে ফিরছে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। জল ভাঙার গান গেয়ে গেয়ে পাড়ে পাড়ে ঘোরে, যে যা ভালোবেসে দেয় তাই নেয় পরে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। বাড়ি বাড়ি গাইতে গাইতে এমন বাড়ি গেল, সেই বাড়ির চালার পরে রূপাই মিয়া ছিল। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এমন একটা বাড়িতে গেছে যে বাড়ির চালার পরে রূপাই মিয়া বসে ঘরামি হয়ে ঘর ছাইছে। রূপাই ঘর ছাইতে চাইতে সাজুর দিকে এক পলক তাকালো। ওহ, রূপাইয়ের মনপ্রাণ হরণ করে নিল। কোন ফাঁকে যেন সাজু, কোথায় যাস? সাজু একবার উপরের দিকে আঁখি দিল, সাজু দেখিতে পায় রূপাইকে। দেখে ওরও ভালো লেগেছে, কিন্তু মেয়েদের একটা চরিত্র আছে যেটা ভালো লাগলেও একদম তাকিয়ে থাকে না কারো দিকে, হয়তো চুপ করে একটু তাকালো আবার। আর ছেলেদের কিন্তু ওইটা নাই, ভালো লাগলি চাই এই থাকবে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো নাকি? মেয়েটার ভালো লাগছে কিন্তু ওটা তারা পারে না, মায়েরা লাজুক বেশি। এই জন্যে ওই গান গাওয়ার ফাঁকে ফাঁকে একটু আর নয়নে চেয়ে চেয়ে রূপাইকে একটু দেখে, আবার চোখ ফিরাই নিয়ে আসে, কিন্তু রূপাই তাকাই আসে। আহা হা হা, কি রূপবতী! আহা, সাজুকে দেখিয়া রূপাই নিচে নেমে এলো। একটা থালা করে তাতে চাল ভরে কিছু তরকারি দিয়ে আর একটা কাঁচা টাকা দিয়ে তার উপরে সাজুর হাতে দিল। মানে কাছাকাছি যাবার একটা প্ল্যান আর কি, বুঝতে পারছেন? সাজু নিল, বেশ একটু লাজুক লাজুক হয়ে নিল, চলে গেল। এ পর্ব শেষ হলো। এইবার রূপাইয়ের শুধু সাজুর কথা মনে পড়ছে, আর সাজুর শুধু রূপাইয়ের কথা মনে পড়ছে। সাজু তো মুসলিম ঘরের মেয়ে, মেয়ে সে তো ঘরের বাইরে গিয়ে রূপাইকে খুঁজতে পারে না, বাধ্যবাধকতা আছে। কিন্তু রূপাই কি করে? বাঁশ কাটার ভান করে, দাও একখান হাতে করে, মনে বাঁশ খুঁজতে গেছে। ওই সাজুদের বাড়ির পাশ দিয়ে বাঁশ খোঁজে, আর ভাবে যদি একটু সাজু ওই দিকটায় আসে একটু দেখা হয়। আর সাজু যখন বুঝতে পারলো সাজু ওই রূপাই গেলেই ওই পাশে গিয়ে দাঁড়ায়, একটু দেখে, কখনো চোখ পড়ে চোখে চোখে। বুঝতে পারছেন কি বলছি? যে পথ দিয়ে সাজু গাঘরি কক্ষে করে, মানে কলস নিয়ে কাকে জল ভরিতে যায়,
নদী আছে, আগে তো নদীর জলই খেত। সেই পথের পাশেই একটা বাঁশ ঝাড় রয়। রূপাই মিয়া দাও হাতে ওই বাঁশ ঝাড়ে গেল, ওখান থেকে একটা বাঁশ কিনে নিয়েছিল। কিনে নিয়ে ভাবছে সাজু তো ওই পথ দিয়েই জল ভরতে যাবে, আস্তে আস্তে কোপ দিচ্ছে, মানে যেভাবে কোপ দিচ্ছে তাতে ঘন্টা 6 লাগবে বাঁশ কাটতে, এর মধ্যে সাজু আসবে। কায়দা আছে। ঠিক 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 একদম। গাঘরি করিয়া কক্ষে জল ভরিবার আসে, সাজু তখন একা একা চলছে পথের পাশে। রূপাই মিয়া কোপ দিতেছে আর সাজুর দিকে চায়, অন্য মনস্ক হয়ে কোপ দিলে বাবা তখন কি হয়। আমি বাঁশ কাটতেছি আর তাকায় আসি, আমার প্রেমিকার দিকে পথ দিয়ে আসছে, দেখে নাও। যখন এইভাবে কোপ দিতে দিতে ঝট করে আঙুলে কোপ লেগে গেছে, ওরে বাবারে বাবারে বাবা। সাজু ওইটা যখন দেখতে পেয়েছে তাড়াতাড়ি দৌড় হয়ে গেছে। একটা নূতন কাপড় পরা ছিল, কলসি রেখে কাপড়ের অঞ্চল থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে রূপাইয়ের আঙুলটাকে বেঁধে দিয়েছে। এখানে বিরাট বুঝবার ব্যাপার আছে। কি? রূপাই নিশ্চিন্ত হলো যে সাজু আমাকে ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে পরনের কাপড় ছিঁড়ে কি আমার কাটা আঙুল বেঁধে দিত। যে ছেলেটা যে মেয়েকে ভালো লাগবে বা ভালোবাসতে যাবেন, আগে চেক করে নিয়েন যে আপনারে পছন্দ করে কিনা, তাহলে জনম ভরে কান দিয়ে যাবেন। কায়দা আছে। রূপাই মিয়া নিশ্চিন্ত হলো, সাজু আমায় ভালোবাসে। হ্যাঁ, নিশ্চিন্ত রূপাই। তাই না হলে তার কাছ থেকে আমি কেন এই সেবা পাই। কোনো কথা বলল না সাজু, বেঁধে দিয়ে কিছুটা রক্ত হাতে লেগে গেল, সাজু চলে গেল। এবার পরিস্থিতিটা কি হলো আপনারা ভেবে দেখেন। এখন রূপাই মিয়া মাঝে মাঝে ওই বাড়ির পাশ দিয়ে ঘুরে ফেরে, আর ওই গামছার ক্রোশ ভরে চাল ভাজা নিয়ে যায়, আর এক কামড় কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভরাইয়ে খায়, আর ওই চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়। সাজুর মা ঠিক পেয়েছে। আমার সাজু ওই টাইমে ওই পাশে গিয়ে দাঁড়ায়, আর সাজু, আম্মা ওই যে ছেলেটা মাঝে মাঝে আমাদের বাড়ির পাশে ঘোরে, শুকনো চাল ভাজা মুখের ভিতরে, ওরে ডেকে এনে 1 গ্লাস পানি দে, তাই নাহলে গলা শুকাই যদি মরে। কায়দা। সাজু কি আর আছে? যে মায়ের ভয়ে যেতে পারে না রূপাইয়ের কাছে, সেই মা রূপাইকে দাওয়াত দিয়েছে। ও যেন চেনে না। ও ভিনিগ্রামের ছেলে, আমাদের বাড়িতে এসো না, আমার আম্মা বলে তোমাকে একটু পানি পান করাতে। রূপাই কি আনন্দে আছে? ওই যে গামছার মধ্যে চাল ভাজা ছিল, ও ছাতা খুব পড়িয়ে গেছে আনন্দে। হাসার কথা না। এই জন্যে দেখবেন বিখ্যাত শিল্পী মান্না সাহেবের, প্রয়াত মান্নার একটা গান আছে, কি হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো
ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে রবে। হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে তাই ফলগু চিরদিন নীরবেই বয়ে যাবে। হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে হরি হরি কাগজ খয়ে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। কাগজে লিখো নাম। রূপাই মিয়া ডাক শুনি সাজুদের বাড়ি গেল। সাজুর হাতের এক গ্লাস পানি তখন খেল। সাজুর আম্মা ডেকে বলে গো ও বাবা তুমি আমাদের বুঝি ভালোবাসো। মাঝে মাঝে ঘুরতে ঘুরতে এই বাড়িতে এসো। এই যে বাধা ভেঙে গেল। এখন রূপাই মাঝে মাঝে যায় বাড়ির পাশে এরকম মেলা হলে মেলার থেকে টিপ কিনে নিয়ে যায়, ফিতে কিনে নিয়ে যায়, একটা মিষ্টি পান নিয়ে যায়। আজকে নিয়ে গেছে গরম জিলিপি। সাজুর আম্মা বলছে বাবা জিলিপি নিয়ে এসেছো? বলে শুনলাম সাজুর নাকি জ্বর হয়েছে। বলে জ্বর হলে কি কেউ জিলিপি খায় নাকি? কিন্তু দেখবেন কোনো পাড়ায় একটা সুন্দরী মেয়ে থাকলে সেই মেয়েটার দিকে অনেকে নজর দেয় এবং অনেক আকাঙ্ক্ষা করে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম। থাকে না এরকম ছেলে পেলে? কথা বলেন থাকে কিনা? মনে মনে ভাবে কিনা? সত্যি কথা কন, বুকে হাত দিয়ে কন। তাহলে কি সত্যি? এখন একটা ছেলে সাজুকে একবার প্রস্তাবও দিছি, সাজু তাকে প্রত্যাখ্যান করেছে। খবরদার তুমি এইরকম প্রস্তাব আমাকে দেবে, ঝোপের আবডালে থেকে চরমভাবে পিটান দেব তোমাকে। একদিন রূপাই সাজুদের বাড়ির থেকে যাচ্ছে আর ওই ঝোপের আবডাল থেকে কাঁচা কঞ্চি দিয়ে সপাং সপাং মারিছে।
রূপাই ভাবলো আর আসা যাবে না, আজকে কুঞ্চির বাড়ি দেশে কোনোদিন যদি দা দিয়ে কোপ দেয়। আর এইসব ব্যাপারে যত শক্তিশালী মানুষ হোক মনটা কিন্তু দুর্বল হয়ে যায়, ঠিক তো? এখন রূপাইও আর যায় না, সাজু আর পায় না। কিন্তু ওই গ্রামে ছিল এক ঘটক, তার নাম দুখু মিয়া। সে ছেলে আর মেয়ে দুই বাড়ির গার্জিয়ানদের কাছে গিয়ে বলল, এদের যদি বাঁচাতে চাও তাহলে শাদি করাও, মানে বিয়ে দাও। দুইজনই ক্ষীণ হয়ে যাচ্ছে চিন্তায়, ভালোবাসা। আল্লাহ মেঘ দেবা যা আসতে, দুই পক্ষকে রাজি করে শাদি করাবো। এইবার দুঃখের কাহিনী। কি দুঃখের কাহিনী? যেদিন তাদের বাসর হবে প্রথম, দেখো না এই মাইক ম্যান দাদা কত ভালো, সব সময় হুঁশিয়ার, কোনো সময় একটু বাড়াই দিচ্ছে যাতে গানটা ছড়াই যায়, ঠিক না? আমি বুঝতেছি, বুঝি না তা না, এ ক্লাস মাইক ম্যান। তোমার মতো মাইক ম্যান খুব কম পাওয়া যায়। অনেক মাইক ম্যান আছে চালাই তুই বাইরে যাইয়া কি করে তা ভগবান জানে। এইবার যেদিন বাসরের দিন, ওই দিন রূপাইয়ের নখ দাখাটার ডাক এসেছে, লাঠি এলিতে, মানে ধান কেটে দিলে 500 টাকা পাবে লাঠি এলি। রূপাই সাজুকে বলল, চিন্তা করো না, আমি একটু যাই। একসঙ্গে 500 টাকা বাবা, তাই ঠিক আছে, তাড়াতাড়ি করে এসো, আমি বাসর সাজিয়ে রাখছি। রূপাই গিয়ে 3টে মার্ডার করে ফেলল। আর আগে মার্ডার হলে কি অবস্থা হতো? সঙ্গে সঙ্গে ওর বডি ওয়ারেন্ট হয়ে গেছে, ওকে দেখলেই গুলি করবে। রূপাই পালাচ্ছে। সাজু ঘরে বাসর সাজিয়ে আসে, কখনে আসিবে আমার প্রাণনাথ। গভীর রাত হয়ে গেছে, প্রাণনাথ আসে না। সাজু একা একা বালিশে মাথা দিয়ে কাঁদছে, হে আল্লাহ, আমি যাকে পাবার আশায় সমস্ত কিছু ফেলে দিয়ে যার হাত ধরে এসেছে, সে বাসরের দিন এখনো এলো না। চারিদিকে নীরব নিস্তব্ধ রাত, 2-1 ফোঁটা শিশির গাছের পাতায় পড়ছে, টিপ টিপ করে শব্দ হচ্ছে, আর ঝিঝি পোকাগুলো ডাকছে। এর মধ্যে রূপাই এসে সাজুর দরজায় দাঁড়িয়েছে। সাজু, সাজু, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি, কিন্তু আমি এসেছি মিলনের জন্য নয়, আমি এসেছি বিদায় নিতে। ওহ, কি বলছো? বলে আমার পিছনে পুলিশ, আমার পিছনে পুলিশ তাড়া করছে, আমাকে দেখলেই গুলি করবে, তাই তোমাকে বলতে এসেছি যদি বেঁচে থাকি তাহলে জীবনে কোনো একদিন দেখা হবে। আমার বিদায় দেও গো। সাজু বলছে, মিলনের আগেই বিদায় চাইছো? এই বিদায় কোনো নারী দিতে পারে? তবে যেখানে তোমার মিলন জীবন সংশয়, সেখানে আমি বাধা দিব না। হয়তো বেঁচে থাকলে তোমাকে একদিন পাবো। ওই যে রূপাই হারিয়ে গেল। সাজু আম্মার বাড়িতে চলে এসে আম্মাকে বলল, আম্মা একটু এই ঘটনা ঘটেছে আম্মা, তুমি আমাকে কয়েক গাছি
ভিন রঙের সুতো দাও আর সাদা কাপড় দাও, আমি বসে বসে নকশি কাঁথা সেলাই করি। আগে মেয়ে দেখতে গেলে হ্যাঁ একটু খোলা থাকবে, জিজ্ঞেস করতো তুমি রান্না বান্না জানো কি না, তুমি কাঁথা সেলাই করতে পারো কি না, এগুলো জিজ্ঞেস করতো। মেয়ে দেখার একটা চ্যাপ্টার ছিল এটা। আম্মা দেখলো তাহলে কাঁথার মধ্যে যদি মনটা থাকে তাই নাহলে বাঁচানো যাবে না ওকে। ওই যে প্রথম যেদিন ঘরের চালায় সাজু রূপাইকে দেখেছিল, সুসুতো দিয়ে ঠিক সুন্দর করে কাঁথায় তুলল। যেদিন চাল ভাজা খেতে খেতে গিয়েছিল, যেদিন বাঁশ কাটছিল, আঙুল কেটে গিয়েছিল, আঙুল বেঁধে দিচ্ছে, সব সুসুতো দিয়ে ওই কাপড়ের পরে তুলেছে গো প্রাণ প্রিয়তম সেই স্মৃতি। নকশি কাঁথা তৈরি করে আম্মাকে বলছে, আম্মা আমি না বেশি দিন আর বাঁচবো না জানো, তবে তুমি আমার কথা নিও, এই কাঁথাখানা যতন করে রেখে দিও, আমি মরে গেলেও যদি রূপাই কোনোদিন আসে, আমার এই ভালোবাসার নকশি কাঁথাখানা তার হাতে তুলে দিও। ওই কাঁথা সেলাই করে কয়দিন পরে সাজু গেল মরে। সাজুকে কবরে রাখলো। সাজুর আম্মা ভাবলো এই কাঁথা ঘরে থাকলে আমি সইতে পারছি না, ওই কাঁথা নিয়ে সাজুর কবরের উপর ঢেকে দিয়ে আসলো। কোনো একদিন রাত্রিবেলায় সাজুকে খুঁজতে খুঁজতে ওই রূপায় সে শুনতে পেয়েছিল তার সাজু আর নেই, কবরে চলে গেছে। ওই কবরের পাশে শুয়ে ওই একই কাঁথা গায়ে দিয়ে সেদিন রূপাইও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওই নারীটিও আর কোনো পুরুষকে ভালোবাসেনি, ওই পুরুষটিও সাজু ছাড়া আর কাউকে ভালোবাসেনি, তাই তাদের প্রেম অমর। তাই পাগল বিজয় লিখেছে, কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ, হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড়ে রে সে ঘর কোথায় যেন গেল ভাসি, সাজুর ব্যথায় আজ বাজে রূপাই নিয়া বাঁশি। সাজুর কবরের পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। ও তারা আছে চির নীরবতায় তাদের দুইটি পাশাপাশি, সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়া বাঁশি। অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার কেউ নাহি রে এমন, তাইতে বুঝিস না তুই বিরোহীর মনে রে সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়া
বাবা আপনাদের ভালো লাগছে তো গান? আপনারা শুনছেন, আপনাদের ভালো লাগছে তো? নকশি কাঁথার তাই পল্লী কবি জসীমউদ্দিন বেদনার ছায়ায় এই নকশি কাঁথা লিখে গেছে তার মনেরই মায়ায়। ভাবুক কবিগণ আনে কল্পনায় রে যত সত্য লোকের তত্ত্ব রাশি সাধুর ব্যথায় আজ বাজে রূপাই নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। পাগল বিজয় বলে আমার পরাণে চায় রে সেই বাঁশি একবার গিয়ে শুনে আসি সাধুর ব্যথায় আজ বাজে রূপাই আমি এখানেই শেষ করিলাম।